হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। তো তোমাদের মাধ্যমিকের প্রিপারেশন কেমন চলছে বল? তো সারা বছর ধরে তোমরা মোটামুটি করে পড়াশোনা করেছো, কিন্তু যখন পরীক্ষা কাছে চলে আসে সেই সময় আমাদের কি দরকার হয়ে পড়ে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বা প্রত্যেকটা সাবজেক্ট থেকে সব থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে সেইগুলো আমরা একটু ভালো করে করি। ওকে, তো যারা খুব ভালো স্টুডেন্ট তাদের সেই ইম্পর্টেন্ট কোশ্চেনের সংখ্যা একটু বেশি হয়, আর যারা পড়াশোনা একটু কম করেছো তাদের সেই ইম্পর্টেন্ট কোশ্চেনের সংখ্যা একটু কম হয়, তারা ইম্পর্টেন্টেরও ইম্পর্টেন্ট বেছে নেয়। যাই হোক, তো আমরা কি করবো না, আমরা ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নেব আর তার অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করব। আজ থেকে আমরা একটা একটা করে চ্যাপ্টার ধরবো, তার কোশ্চেন গুলো তোমাদেরকে বলবো, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে, মানে তোমাদের 2025 মাধ্যমিকের যে ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, যেগুলো আমার মনে হবে ইম্পর্টেন্ট, সেইগুলো আর তার অ্যান্সার তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। ওকে, তো শুরু করছি আমরা আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার তোমরা জানো কি আছে না, পরিবেশের জন্য ভাবনা। তাকে আমরা একটু ছোট করে নিয়েছি, দুটো পার্টে ভাগ করে নিয়েছি, যার ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে ভৌত বিজ্ঞান ও পরিবেশ। ওকে, তো আরেকটা পার্ট আছে তোমরা জানো যে সেখানে শক্তি আর তার ব্যবহার সম্পর্কে বলা হয়েছে। তো আজকের আমাদের ফার্স্ট যেটা কোশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে ট্রপোস্ফিয়ারকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে কেন? কোশ্চেন দেখেই বুঝতে পারছো যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর, এই কথাটার মানে কি? ক্রমহ্রাসমান, যে ক্রমে হ্রাস পাচ্ছে, কে না উষ্ণতা। তো যদি ধরে নিই যে এইটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, এরপর থেকে আমরা জানি একটা একটা করে লেয়ার আছে, একটা ট্রপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলে কেন? এই লাইনটা দেখে আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই যত আমরা ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠব তত তার উষ্ণতা কমতে থাকবে, তাই তাকে আমরা ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলছি। কিন্তু তুমি যদি ধরো তোমার এই কোশ্চেনটা 2 নাম্বার আছে, তো তুমি যদি শুধু এই অ্যান্সারটা লেখো তাহলে কি হবে, নাম্বারটা খুব একটা বেশি হবে না। তো তোমাকে কি লিখতে হবে না, এর সঙ্গে কিছু ডেটা তোমাকে দিতে হবে। যেরকম কি না, ধরো আমরা জানি কি যে এই যে ট্রপোস্ফিয়ারের যে রেঞ্জ কতটা হয় না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবীর যদি আমরা মেরুর দিকে দেখি তাহলে সেখানে একরকম, যদি মেরুর দিকে দেখি মেরুতে কত হয় না, প্রায় 7 থেকে 8 কিমি হাইস্ট উচ্চতা, কার না ট্রপোস্ফিয়ারের। যদি আমরা আবার নিরক্ষীয় অঞ্চলে দেখি, নিরক্ষীয় অঞ্চলে কত হয় না, প্রায় 16 থেকে 18 কিমি হয়, 16 থেকে 18 কিমি ট্রপোস্ফিয়ারের যে রেঞ্জ, ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিমি পর্যন্ত। এবার আর কি এখানে আমরা ডেটা দিতে পারি না, যে আমরা যত উপরের দিকে উঠছি তো উষ্ণতা ধীরে ধীরে কমছে, তো তার হার কত? তার হার হচ্ছে গিয়ে যে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে, 1 কিমি উচ্চতা বাড়লে উষ্ণতা কত হ্রাস পায় না, এও সব জায়গায় আমরা একটা কথা জুড়ে দিব, সবই হচ্ছে গিয়ে প্রায়। তোমরা অ্যান্সার যখন পরীক্ষার খাতায় লিখবে সেখানেও তোমরা এই সমস্ত ডেটাগুলো যখন তোমরা দেবে, সেখানে প্রত্যেকটা ডেটার আগে চেষ্টা করবে প্রায় কথাটা জুড়ে দেওয়ার। 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এই হারে পার কিমি উচ্চতা বৃদ্ধিতে এই হারে তার উষ্ণতা হচ্ছে কি কমে। তো কমতে কমতে সব থেকে যে লোয়েস্ট উষ্ণতায় আমরা পৌঁছাই সেটা কত না, প্রায় -56 ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে আমরা যদি কেলভিনে বলি তাহলে কত হচ্ছে, প্রায় 217 কেলভিন। ঠিক আছে, তো -56 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের কি হয় না, ট্রপোস্ফিয়ারের যে সব থেকে লোয়েস্ট টেম্পারেচার, সব থেকে সর্বনিম্ন যে উষ্ণতা, সেটা হচ্ছে গিয়ে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো এই সমস্ত কারণে আমরা কি বলছি না, ট্রপোস্ফিয়ারকে আমরা বলছি কি ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর, কারণ কি ধীরে ধীরে উষ্ণতা আমাদের কমছে। ওকে, এই ডেটাগুলো সহযোগে তোমরা যদি অ্যান্সারটা লিখো তো অ্যান্সারটা খুবই ভালো হবে। নেক্সট বলছে কি না, ট্রপোস্ফিয়ারের ওজনকে, এটা আরো দারুণ একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার তো মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনকে পৃথিবীর রক্ষাকারী বলে। কিন্তু ভালো করে দেখো, এটা এখানে আমি কিছু লিখেছি স্ট্র্যাটোস্ফিয়ার আর এখানে হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো বলছে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজনকে পৃথিবী রক্ষাকারী বলে, কিন্তু ট্রপোস্ফিয়ারের ওজনকে
দুষ্টু ওজোন বলে কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন আছে সে কি করে, যদি আমি শর্টে একদম বলি, তো পৃথিবী ভূপৃষ্ঠে পৃথিবীর দিকে সূর্য থেকে, এটা যদি আমাদের পৃথিবী হয়, সূর্য থেকে যে সমস্ত অতিবেগুনি রশ্মিগুলো আল্ট্রাভায়োলেট রে পৃথিবীর দিকে আসছে সেইগুলোকে আটকে দেয় কে না স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোনের স্তর থাকে সেই ওজোনের স্তর হচ্ছে কি না এই ইউভি রেকে বা আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মিকে আটকে দেয়। তো এর জন্য পৃথিবীর জীবগুলো রক্ষা পায়। তো স্বাভাবিকভাবে আমরা এই ওজোনকে আমরা পৃথিবীর রক্ষাকারী বলি। তাহলে এই ওজোন সেই কাজ করে না কেন? এই ওজোন তাহলে কি কাজ করে, যে জন্য তাকে আমরা দুষ্টু ওজোন বলছি, মানে ট্রপোস্ফিয়ারের যে ওজোন গ্যাস আছে বা তার যে ওজনের স্তর আছে। দেখো কি হয় না, সূর্য থেকে যে সমস্ত রশ্মিগুলো পৃথিবীর দিকে আসছে, তো পৃথিবী থেকেও কিছু পরিমাণ বিকিরিত হয়ে আবার অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। তো কি হয়, পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে যে সমস্ত তো কি হয়েছে না ভূপৃষ্ঠ থেকে যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি বিকৃত হয়ে ফিরে যাচ্ছে, সেইগুলো কি করে, সেইগুলো কি হয় না ট্রপোস্ফিয়ারের যে ওজোন গ্যাস আছে এই ওজোন গ্যাস ওই রশ্মিগুলোকে শোষণ করে নেয়। আর এই শোষণ করার ফলে কি হয় না পৃথিবীর টেম্পারেচার বাড়তে থাকে। টেম্পারেচার বাড়লে কি হবে আমরা জানি না, বিশ্ব উষ্ণায়ন যে ব্যাপারটা থাকে সেটা হতে পারে। তার জন্য কি হবে না মেরু অঞ্চলের বরফ গলতে পারে। তো তার থেকে পৃথিবীতে বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, যেটা জীবগুলোর জন্য অবশ্যই ক্ষতিকর। সেজন্য আমরা তাকে কি বলি না দুষ্টু ওজোন বলি। আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন সেটা কি করে না ভূপৃষ্ঠে যে সমস্ত আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসছে সেইগুলোকে আটকে দেয়, শোষণ করে না, ফলে আটকে যায়। তো পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত আসতে পারে না, তার জন্য জীবগুলো রক্ষা পায়। তাই তাকে আমরা পৃথিবী রক্ষাকারী বলি। ওকে, আশা করি বোঝা গেছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, বলছে গ্রিন হাউস গ্যাস কাকে বলে, আর বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিন হাউস গ্যাসের ভূমিকা সর্বাধিক ও তার শতাংশ কত। একটু আগে একটা কোশ্চেন ছিল যেখানে আমি বলছিলাম যে বিশ্ব উষ্ণায়নের কথা। তো বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যেগুলো সাধারণত গ্রিন হাউস গ্যাসই হয়। তো এইগুলো কি করে না পৃথিবীর যে গড় উষ্ণতা যেটাকে বিশ্ব উষ্ণায়ন বলছে, এই উষ্ণতাকে বৃদ্ধি করতে সাহায্য করে বা বৃদ্ধি করায়। তো গ্রিন হাউস গ্যাস কোনগুলোকে বলছে না, যখন ভূপৃষ্ঠ থেকে যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, একটু আগেই আমি এই কথাটা বলেছিলাম, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি এটা কি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যখন বিকিরিত হচ্ছে, তো কি হচ্ছে না ভূপৃষ্ঠের কাছাকাছি যে সমস্ত গ্যাসগুলো রয়েছে তাদের মধ্যে যে গ্যাসগুলো এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মিকে শোষণ করে, যেতে না দিয়ে ভূপৃষ্ঠ থেকে বিকৃত হয়ে মহাকাশে যেতে না দিয়ে তার কিছু পরিমাণকে, অবশ্যই কিছু তো যাবে, তার কিছু পরিমাণকে শোষণ করে নেয় এবং তার ফলে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। সেই গ্যাসগুলোকেই আমরা কি বলবো না গ্রিন হাউস গ্যাস। এইগুলো কি কি হতে পারে, এগুলো অনেক রকমের হতে পারে, যেমন ধরো CO2 হতে পারে, তারপরে ধরো আমাদের মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন বা CH4 হতে পারে, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC হতে পারে, তারপর ধরো নাইট্রাস অক্সাইড N2 হতে পারে। এ বাদে আরো অন্যান্য অনেক রকমের, সবার ভূমিকা হচ্ছে কি কারোর কম কারোর বেশি, সেই অনুযায়ী হচ্ছে কি আমরা সাজিয়েছি। তো বলছে বিশ্ব উষ্ণায়নে কোন গ্রিন হাউস গ্যাসের ভূমিকা হচ্ছে কি সর্বাধিক, তো সেটা কে হবে না কার্বন ডাইঅক্সাইড, যার ভ্যালু কত 49%। ওকে, তোমরা কাছাকাছি আরো যেগুলো আছে এর যে পার্সেন্টেজ আছে তোমরা মনে রাখতে পারো, আমি ধরো বলে দিচ্ছি তোমাদের। এগুলো সবই কিন্তু হচ্ছে কি প্রায়, সবসময় একটা প্রায় ওয়ার্ড হচ্ছে কি লাগিয়ে রাখবে। তো CH4 প্রায় 18% হয়, CFC প্রায় 14% হয়, N2 প্রায় 6% হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো সবকিছু মিলিয়ে প্রায় 13% মতো হয়। ঠিক আছে, তো সব থেকে বেশি কে না কার্বন ডাইঅক্সাইড, গ্রিন হাউস গ্যাস হিসেবে সব থেকে অ্যাক্টিভ কে না হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড বা CO2। ওকে,
এটা আমাদের গেল 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হয়? আর কি না সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কি? তো আমরা জানি বায়ুমণ্ডলের যে স্তর আছে সেখানে একটা স্তর আছে যার নাম কি না মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারের যখন আমরা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবো, মেসোস্ফিয়ারের সবচেয়ে হাইয়েস্টে পৌঁছাবো, সেটা প্রায় কত না ধরে নাও 80 কিমি, ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতাতে মেসোস্ফিয়ারের যে উচ্চতম স্থান আছে সেখানে কি হয় না আমাদের যে না এটা তুমি অন্য জিনিস করেছে। আচ্ছা আমি 5 নম্বরের অ্যান্সারে চলে গেছি। বায়ুমণ্ডলের কোন অংশে উষ্ণতার মান হচ্ছে কি? আচ্ছা আমি আগে 5 নম্বরটাই বলে দিচ্ছি যখন বলেই ফেলেছি। তো কি হচ্ছে না মেসোস্ফিয়ারের যে হচ্ছে উচ্চতম স্থান, যেটা প্রায় হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতায়, সেখানে কি হয় না উষ্ণতা, বায়ুমণ্ডলের যে সব থেকে কম উষ্ণতা সেটা হচ্ছে কি এই জায়গাতেই হয়। সেটা প্রায় কত না 92 থেকে 93 ডিগ্রি সেন্টিগ্রেড, অবশ্যই -92 থেকে 93 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পরিমাণ হচ্ছে গিয়ে সে সব থেকে লোয়েস্ট যে টেম্পারেচার বা সর্বনিম্ন যে উষ্ণতা সেটা কোথায় হয় বায়ুমণ্ডলের কোন অংশে না মেসোস্ফিয়ারের উচ্চতম অংশে। সেটা কত না প্রায় ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতাতে। ওকে, এবার আমরা চলে আসছি, ছেড়ে এসেছি যে অরোরা বা মেরুজ্যোতি কোন স্তরে হচ্ছে গিয়ে সৃষ্টি হয়। ওকে, দেখো যদি আমাদের এইটা ভূপৃষ্ঠ হয়, ঠিক আছে, তাহলে সবার প্রথম যে স্তর থাকে সেটাকে আমরা কি বলছি না ট্রপোস্ফিয়ার। তারপরে যে স্তর থাকে সেটাকে আমরা কি বলছি না স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে যেটা থাকে সেটাকে আমরা বলছি কি না মেসোস্ফিয়ার। তারপরে যেটা থাকে সেটাকে আমরা বলি কি না থার্মোস্ফিয়ার। ওকে, এই থার্মোস্ফিয়ারের নিচের দিকের যে অংশ, এই নিচের দিকের অংশে কি হয় না বায়বীয় যে সমস্ত কণা, যে সমস্ত গ্যাস থাকে তার যে কণাগুলো, সেই কণাগুলো কি হয় না প্রায় সবগুলো, প্রায় সমস্ত কণা আয়নিত অবস্থায় থাকে। ওকে, আয়নিত অবস্থায় থাকে। সেই জন্য এই রকম নিচের অংশকে কি বলা হয় থার্মোস্ফিয়ারের মধ্যেই, এই রকম থার্মোস্ফিয়ারের যে ঠিক নিচের দিকের যে অংশ, সেই অংশটা একটা স্পেশাল নাম আছে যেটাকে আমরা বলছি কি না আয়ন মণ্ডল বা আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল। এইখানেই কি হয় না এই থার্মোস্ফিয়ারের এই অংশে কি হয় সাধারণত আমরা কি দেখতে পাই না অরোরা বা মেরুজ্যোতি। তো তোমাকে যদি বলে কোন স্তরে, তুমি থার্মোস্ফিয়ার বলতেই পারো যে থার্মোস্ফিয়ার বা থার্মোমণ্ডলে কি হয় না অরোরা বা মেরুজ্যোতি সৃষ্টি হয়। এবার যদি বলা হয় যে কিভাবে সৃষ্টি হয়, না বলছে এই যে আয়নিত যে কণাগুলো আমরা দেখতে পাচ্ছি, গ্যাসীয় বা বায়বীয় যে কণাগুলো আছে, এই কণাগুলো কি হয় এখানে যে মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনের সংস্পর্শে এসেই এই ধরনের মেরুজ্যোতি বা হচ্ছে কি অরোরা সৃষ্টি করে। ওকে, তো এখানে আমরা বলছি কি সুমেরু প্রভা কি? সুমেরু প্রভা হচ্ছে গিয়ে এই যে মেরুজ্যোতি বা অরোরা, উত্তর মেরুতে যে ধরনের যে মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হয় সেটাকে বলছে কি সুমেরু প্রভা, বা এর একটা নাম আছে অরোরা বোরিয়ালিস। আর কুমেরু প্রভা বুঝতেই পারছো, দক্ষিণ মেরুতে যে মেরুজ্যোতি সৃষ্টি হয় তাকে কুমেরু প্রভা বা একে বলা হয় অরোরা অস্ট্রালিস। ওকে, বুঝতে পেরেছো?